আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম: অনুব্রত গ্রেপ্তার, এবার ডাক্তারি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ। 100-র উপর সাক্ষী, আরজি কর মামলায় সিবিআই যা করতে চলেছে, রাতের ঘুম উড়ল সন্দীপ অভিজিতের। মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দিক, বিজেপি বিধায়কের দাবির পাল্টা ফেরহাদ, বাবার দেশ নয়। শুধু 6 মাসের জন্য মুখ্যমন্ত্রী করুন, বিজেপির কাছে একনাথ শিন্ডের প্রস্তাব, উত্তরে হতবাক সবাই। প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কল্যাণের, সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিল তোলপাড়। 7,000 টাকা করে দিতে হবে আবাস উপভোক্তাদের, পঞ্চায়েত প্রধানের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। সকালেই গুলি চলল অমৃতসরের স্বর্ণ মন্দিরে, রয়েছে পাকিস্তান যোগ, আততায়ী পরিচয় জানলে চমকে উঠবেন আপনিও। কৃষকদের পাশে দাঁড়ালেন ধনখড়, তোপ দাগলেন কৃষিমন্ত্রীকে। চিন্ময় ফাঁসি হবে, নদিয়ার চায়ের দোকানে বসে বলল বাংলাদেশি অনুপ্রবেশকারী। তারপর বিস্তারিত। ডাক্তারি দুর্নীতির নতুন কাহিনীতে উঠে এলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় দীর্ঘদিন জেলবন্দী থাকার পর সদ্য মুক্তি পেয়েছেন তিনি। তবে এবার ইডির তদন্তে প্রকাশ, শান্তিনিকেতন মেডিকেল কলেজে গরু পাচারের টাকা লগ্নি করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। মেডিকেলের কলেজটির কর্ণধার মলয় পেট, যিনি অনুব্রতের ঘনিষ্ঠ বলেও পরিচিত, ইডির নজরে রয়েছেন। তদন্তের জন্য কলেজে হানা দিয়েছে ইডি। এই ঘটনা নিয়ে তৃণমূল শিবিরে তৈরি হচ্ছে তীব্র চাঞ্চল্য। অনুব্রতের বিরুদ্ধে নতুন করে ওঠায় অভিযোগ তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ইতিমধ্যে একাধিকবার জামিনের আবেদন করেছেন তারা, তবে কোনো সুরাহা হয়নি। এবার শোনা যাচ্ছে শীঘ্রই দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে আরজি কর কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে শুধুমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরই নাম ছিল। এবার এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে সন্দীপ এবং অভিজিৎ নাম থাকবে বলেও খবর। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হচ্ছে আরজি কর কাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের পাশাপাশি ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে। আগামী সোমবার দুজনকে সশরীরে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বিচারক। সিবিআই আধিকারিকরা সেদিনই চার্জশিট পেশ করার তোড়জোড় নিচ্ছেন। যদি সেদিন সম্ভব না হয় তাহলে বুধবারের মধ্যে সেই কাজ সেরে ফেলা হবে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি এই মামলায় প্রথম চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের পাশাপাশি শোভন হাজরা, বিপ্লব সিংহ, আশিস পান্ডে এবং আফসার আলী খানের নাম ছিল বলে খবর। এদিকে নিয়ম বলছে সরকারি কর্মীদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গেলে সরকারের অনুমোদন দরকার হয়। আরজি কর আর্থিক দুর্নীতি মামলার অভিযুক্ত সন্দীপ এবং আশিস দুজনেই সরকারি ডাক্তার, ফলে তাঁদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সরকারি অনুমোদন প্রয়োজন। কিন্তু সেই ছাড়পত্র না নিয়েই সিবিআই চার্জশিট দেয় বলে খবর। জানা যাচ্ছে সেই কারণেই মামলায় কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট আদালতে গৃহীত হয়নি। বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার বিরোধিতা করছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় ব্যাপক প্রতিবাদ হচ্ছে। বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই ইস্যুতে মন্তব্য করে বিজেপি বিধায়ক অসীম সরকার। আবার এমন দাবি করেছেন যে তাতে হচ্ছে সৃষ্টি বিতর্কের। বিজেপি বিধায়ক চান এদেশের সমস্ত মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দিতে। তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের কাছে তিনি আর্জি জানাবেন যাতে সমস্ত মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশের সব হিন্দুদেরকে এই দেশে আনা হয়। অসীমের কথায় অনুপ্রবেশকারীদের ঠেকাতে গেলে একমাত্র উপায় এনআরসি। সারা ভারতে এটি লাগু করতেই হবে। বাংলাদেশে যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের সমস্যা হয় তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এই দেশে নিয়ে আসা আর এখানকার মুসলিমদের ওপারে পাঠিয়ে দেওয়া। অসীম সরকার তার মন্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন। বিজেপি বিধায়কের দাবি কমপক্ষে 17,000 মৌলবী এদেশে কাজ করছেন। তাছাড়া বাংলাদেশ থেকে উগ্রপন্থীদেরকেও এখানে পাঠানো হচ্ছে। তারা আবার শুধু এই রাজ্যে নয়, দেশের বিভিন্ন লাভ জিহাদ ছড়াচ্ছে। এসব কিছু জেনে না জানার ভান করছেন মুখ্যমন্ত্রী, এমনই দাবি বিধায়কের। ভোটের জন্য মমতা নীরব থাকেন বলে অভিযোগ অসীমের। বিজেপি বিধায়কের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। তিনি বলেছেন অসীম সরকারের বাবার দেশ নয় ভারতবর্ষ। কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই সমস্ত কিছু করতে পারবে না, কারণ সংবিধানে তা বলা নেই। তিনি এও বলেন যে দেশই হোক সব জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের। আর বাংলাদেশে যা হচ্ছে
হচ্ছে তার প্রতিবাদ গোটা দেশ করছে, বাংলাও করছে। যা ঘটছে তা লজ্জাজনক এবং উদ্বেগজনকও বটে। ফিরহাদের কথায় বাংলাদেশে যা হচ্ছে তাতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেখানে এখন কোনো সরকার নেই, আর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা নেই কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার। তবে দ্রুত এইসব ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন কলকাতার মেয়র। মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের প্রক্রিয়া তীব্র হয়েছে। 5 ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো ঠিক হয়নি। বিজেপি পরিষদীয় দলের বৈঠকে আজ দলনেতা নির্বাচিত হবে, যিনি মহারাষ্ট্রের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। এর মধ্যে একনাথ শিন্ডে বিজেপির কাছে একটি বিশেষ প্রস্তাব রেখেছিলেন, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শিবসেনার নেতা একনাথ শিন্ডে বিজেপি নেতৃত্বের কাছে আবেদন করেছিলেন, যদি পুরো মেয়াদে মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব না হয় তবে অন্তত 6 মাসের জন্য তাকে মুখ্যমন্ত্রী করা হোক। বিজেপি নেতৃত্ব সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায় যে এমন সিদ্ধান্ত প্রশাসনের উপর ভুল দৃষ্টান্ত স্থাপন করবে। বিজেপি বলছে 6 মাসের জন্য মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ডে বিজেপিকে মনে করিয়ে দেন যে নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বিজেপি জানায় তারা প্রায় এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং এই অবস্থায় মুখ্যমন্ত্রী পদত্যাগ করে নেওয়া উপযুক্ত নয়। বিজেপি নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠকের পর সিন্ডে পরের দিন তার পৈতৃক গ্রাম মহারাষ্ট্রের সাতরা জেলায় চলে যান। এরপর তিনি মুম্বাইতে ফিরে যান। বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিসের সঙ্গে আজও একটি বৈঠক করেন। মহারাষ্ট্রের রাজনীতিতে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। সিন্ডের প্রস্তাব এবং বিজেপির জবাব ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করবে। তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনায় বিজেপি নেতা কবীর শঙ্কর বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2020 সালে এই ঘটনা ঘটেছিল। জল গড়ায় সুপ্রিম কোর্ট অব্দি। এবার তাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত। বিজেপি নেতা কবীর সম্পর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামাই। তার অবশ্য আরো পরিচয় রয়েছে পেশায় আইনজীবী এবং গেরুয়া শিবিরের সক্রিয় কর্মী। 2024 লোকসভা ভোটে বিজেপির টিকিটে শ্রীরামপুর থেকে দাঁড়িয়েছিলেন কবীর। প্রাক্তন শ্বশুর মশাইয়ের বিরুদ্ধেই দাঁড় করানো হয়েছিল তাকে, যদিও জয়ের মুখ দেখতে পারেনি। এই ঘটনায় এফআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পদ্ম নেতা কবীর। বুধবার বিচারপতি ভিভি নাগরত্ন এবং বিচারপতি পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি ছিল। শীর্ষ আদালতে পর্যবেক্ষণ, কল্যাণের সঙ্গে কবীরের ব্যক্তিগত শত্রুতা রয়েছে, সে সঙ্গে তারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাই এই ঘটনায় সর্বোচ্চ আদালত রাজ্য পুলিশের উপর আস্থা না রেখেই সিবিআই তদন্তের নির্দেশ দেয়। এই মামলার যাবতীয় তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য পুলিশকে। উল্লেখ্য, 2024 লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে কবীর কল্যাণের জোর টক্কর হচ্ছে। শেষ হাসি কে হাসবেন সেটা দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে। ফলাফল ঘোষণার পর দেখা যায় প্রাক্তন জামাইকে টেক্কা দিয়ে বাজিমাত করেছেন কল্যাণ। এবার 2020 সালে তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট। এখনো অব্দি এই বিষয়ে তৃণমূল সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আহাদের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি পঞ্চায়েত সদস্যের আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে প্রতি জন থেকে প্রায় 7,000 টাকা কালেকশন করার নির্দেশ দিচ্ছেন। বিরোধী দল থেকে শুরু করে শাসক দলের সদস্যরাও এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান আব্দুল আহাদ। তবে জেলা শাসকের কাছে ইতিমধ্যে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আব্দুল আহাদ নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেস ও বিজেপির সমর্থনে। তবে পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান। এই ভিডিও প্রকাশিত হওয়ার পর কংগ্রেস অভিযোগ তুলেছে যে তৃণমূলের উপাচার্যের নেতারা এই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। পাল্টা তৃণমূলের দাবি, কেউ অন্যায় করলে তাকে রেয়াত করবে না, প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এই ঘটনা নিয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকের পঞ্চায়েতে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানুতর। একদিকে কংগ্রেস ও বিজেপি ঘটনাকে তৃণমূলের দুর্নীতির প্রমাণ হিসেবে দেখাচ্ছে, অন্যদিকে তৃণমূলও নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করছে। জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বুধবার সাত সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে ধুন্ধুমার চলল গোলে। লক্ষ্য ছিলেন অকালি দলের নেতা তথা পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদল। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নারায়ণ সিং চৌরাকে। কে ইনি, কি তার পরিচয়? সূত্রে জানা যাচ্ছে বহুদিন থেকেই পাঞ্জাবের জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত পরিচিত খালিস্তানি হিসেবে। ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে পাহারার দায়িত্বে ছিলেন সুখবীর বাদল। তিনি অসুস্থ, পায়ে তার ফ্র্যাকচার হচ্ছে, তাই এদিন হুইল চেয়ারে ছিলেন সুখবীর। প্রকাশ্যে এসেছে এদিনের ভিডিওতে। দেখা যাচ্ছে সুখবীরকে বর্ষা হাতে হঠাৎই স্বর্ণ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে তাঁর দিকে লক্ষ্য করে গুলি চালান। কাছে থাকা মন্দিরের অন্যান্য নিরাপত্তা রক্ষীরা এসে আততায়ী
আততায়ীকে ঘিরে ধরেন। কেড়ে নেওয়া হয় তাঁর হাতে থাকা পিস্তলও। এই হামলাকারী বাব্বার খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন সদস্য বলেও জানা যাচ্ছে। তার নামে রয়েছে পাচারের অভিযোগ। 1984 সালে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। নারায়ণ সিং চৌরা পাকিস্তান থেকে পাঞ্জাবে অস্ত্র ও বিস্ফোরক পাচার করতেন বলেও খবর। এই অভিযোগে তিনি জেলবন্দী ছিলেন বলেও পুলিশ জানিয়েছে। গেরিলা যুদ্ধের উপর বইও লিখেছেন এই ব্যক্তি। কিন্তু পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে পাহারায় ছিলেন কেন? শাস্তির স্বরূপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিসের এই শাস্তি? তাকে অমৃতসরের স্বর্ণ মন্দিরের সহ বেশ কয়েকটি গুরুদ্বারে রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার নির্দেশ দিয়েছিল শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তাখাত। 2012 থেকে 2017 পর্যন্ত বাবা প্রকাশ সিং বাদলের মন্ত্রিসভায় পাঞ্জাব সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সুখবীর বাদল। সেই সময় ডিরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিম পবিত্র গ্রন্থ সাহিবকে অপমান করেছিল বলে অভিযোগ, যা শিখ সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগে প্রবল আঘাত করেছিল বলেও অভিযোগ। শিখদের স্বার্থ বিরোধী সেই কাজের অভিযোগে সুখবীর তানখাইয়া বা বিধর্মী ঘোষণা করেছিল শিখ ধর্মের সর্বোচ্চ সংস্থা অকাল তাখাত। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তার নিশানার কেন্দ্র ছিলেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। জগদীপ ধনখড়ের এই ক্ষোভের কারণ কৃষক আন্দোলন। ইতিমধ্যে 5 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন দেশের কৃষকরা। কৃষিমন্ত্রী থেকে প্রশ্ন তুলে জগদীপ ধনখড় জানতে চাইলেন, লিখিতভাবে সরকারের তরফে কৃষকদের কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি কেন? সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপরাষ্ট্রপতি। সেখানে কৃষক আন্দোলন ইস্যুতে কৃষিমন্ত্রীর উদ্দেশ্যে ধনখড় বলেন, এটা একটা মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে জানান, কৃষকদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি পূরণ হয়েছে? প্রতিশ্রুতি পূরণে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এরপরই ক্ষোভ উগরে তিনি বলেন, আমি বুঝতে পারছি না কৃষকদের সঙ্গে কেন কথা বলা হচ্ছে না। তাদের উপহার তো দেওয়া দূর, প্রাপ্যটুকুও দেওয়া হচ্ছে না। গত বছরও আন্দোলন চলছিল, এবছরেও আন্দোলন। কালচক্র ঘুরছে, অথচ আমরা কিছুই করছি না। শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদ ঘেরাওয়ের লক্ষ্যে ফের পথে নেমেছে দেশের একাধিক কৃষক সংগঠন। 5 দফা দাবিতে দেশের কৃষকদের এই আন্দোলন নতুন করে চিন্তা বাড়িয়েছে সরকারের। কৃষকদের এই দিল্লি অভিযান আটকাতে নয়ডাতে রণসাজায় প্রস্তুত হয়েছে পুলিশ প্রশাসন। এহেন পরিস্থিতির মাঝে এবার কৃষকদের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হলেন কৃষক সন্তান ধনখড়। চিন্ময় প্রভুকে ফাঁসি দেওয়া হবে বাংলাদেশে নদিয়ার চায়ের দোকানে বসে, এমনটাই নাকি মন্তব্য করেন এক ব্যক্তি। আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যে করে ওঠেন অন্যান্য খদ্দেররা। তাদের অভিযোগ, সমরেন্দ্র মণ্ডল নামের ওই ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী, যদিও এদেশের আধার কার্ড রয়েছে তার। ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ডোঙাঘাটা এলাকার। জানা যাচ্ছে, বুধবার স্টেশন চত্বরে একটি চায়ের দোকানে বসেছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। সেখানে ইস্কনের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় প্রভুকে কটূক্তি করেন সমরেন্দ্র। ভারতের সমালোচনায় নাকি করেন তিনি। অন্যান্য খদ্দেররা আপত্তি করতে শুরু হয় উত্তেজনা। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করলে সমরেন্দ্র দাবি করেন বাংলাদেশ থেকে 1984 সালে ভারতে আসেন তিনি। পরক্ষণে আবার বলেন 1994 সালে তার দেশে আসা। কথায় অসঙ্গতি ধরা পড়তেই তাকে চেপে ধরে বাকিরা। চাপের মুখে শেষমেশ এলাকা ছাড়তেই রাজি হতে হয় অভিযুক্তকে। উল্লেখ্য, চিন্ময় প্রভুর গ্রেফতারিকে কেন্দ্র করে ফুটছে বাংলাদেশ, আজ পড়ছে এপারেও বাতাসে ভারী বিক্ষোভ, সমাবেশ, মিছিলেও। বহু জায়গায় বাংলাদেশিদের বয়কট করার ডাক ক্রমেই হচ্ছে জোরালো। এই প্রেক্ষিতে এহেন ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুক, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বহু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে রাজ্যে রয়েছে। তাদের দ্রুত শনাক্ত করে ফেরত পাঠাতে হবে। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।